আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আপনার অ্যাডমিশন জার্নি কিছুটা স্মুথ যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু আজকের একটা লেকচারে চলে আসছি এবং আজকের লেকচারে আমাদের 24-25 সেশনে পুরো ফিজিক্সের বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে কোশ্চেনগুলো ছিল আমাদের, এগুলো আজকে আমরা হাতে কলমে দেখব এবং তার সাথে দেখব যে আচ্ছা, তার সাথেটা আগে পরে। আগে কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমি 24-25 সেশনের ক্লাসগুলো কেন দেখব বা আমি আপনার ক্লাসটা কেন দেখব? আজকে যদি ক্লাসটা করেন তাহলে আমি গোটা ফিজিক্সের বোথ ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ডের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন ম্যাথের অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত, তার সাথে কিন্তু শর্টকাট অনেক কিছু বলে দিব। সো আশা করতেছি আজকে আপনাদের একটা কমপ্লিট ক্লাস যাবে, যে ক্লাসটার কারণে মোটামুটি আপনারা একটা বেনিফিটেড হবেন। ওকে, কথা না বাড়াই চলেন আমরা শুরু করি আজকের লেকচার। আজকে আপনাদের ফার্স্টের কোশ্চেনটা কি দেওয়া আছে, বলা হয়েছে কৌণিক বেগের মাত্রা কত। প্রথমে ভাইয়া কৌণিক বেগ জিনিসটা কি? আমরা জানি যে কৌণিক বেগ হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, ঠিক আছে। এবার ভি এর একক কি? ভি এর একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা একক হচ্ছে মিটার। উভয় উপরে নিচে মিটার, উভয় উপরে নিচে মিটার কাটাকাটি, তাহলে থাকতেছে আমাদের ইনভার্স সেকেন্ড এবং ইনভার্স সেকেন্ডের একক, সেকেন্ডের একক হচ্ছে টি, বড় হাতের টি, তার মানে এখানে আসবে টি ইনভার্স। অ্যান্সার হচ্ছে আমাদের টি ইনভার্স। ওকে, দেখি তো উত্তর কি দেওয়া আছে, টি ইনভার্সই দেওয়া আছে। ওকে, এখানে বলা হচ্ছে যে 50 কেজি ভরের, ভাইয়া বস্তুর ভর কত বলে দেওয়া আছে? আমার এখানে বস্তুর ভর বলে দেওয়া আছে ভাইয়া একদম পাক্কা 50 কেজি, অর্থাৎ এম দেওয়া আছে আমার 50 কেজি। একটি স্থির বস্তুর ওপর মনে করেন যে এখানে আমার একটা স্থির বস্তু আছে, এই স্থির বস্তুর ওজন কতটুকু দেওয়া আছে ভাইয়া? ওজন দেওয়া আছে ও আমাদের 50 কেজি। এই স্থির ভরে বস্তুর ওপর আমরা 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করছি। আমরা কতটুকু প্রয়োগ করছি? 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করছি। তার মানে এই বস্তুর উপর মনে করেন আমি একটা ফোর্স দিচ্ছি, যেই ফোর্সের মান হচ্ছে কত আমার 10 নিউটন, এবং কতটুকু টাইমে দিচ্ছি ভাইয়া? আমি 10 সেকেন্ড টাইমে দিলাম। আচ্ছা, বলা হলো বস্তুর বেগের পরিবর্তন কতটুকু হবে। আমার বস্তুর যে বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে, এখানে বস্তুর বেগের পরিবর্তন বলতে আপনার পরিবর্তিত যে বেগ, এই বেগের মানটা চাওয়া হয়েছে। অর্থাৎ তার এই এফ বলের কারণে যে বেগ প্রাপ্ত হচ্ছে, এই বেগের মানটা চাওয়া হয়েছে। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো বেগের পরিবর্তন বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরিবর্তন বের করব। অর্থাৎ পরিবর্তন বলতে এখানে আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি কি, আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ, এটাই তো, এটাই আমরা বের করব। ঠিক আছে, আপনাদের কথা মতো। এবার দেখেন, প্রথম অবস্থায় যখন আমি বল প্রয়োগ করতেছি না, বস্তুটা কি ছিল ভাই? স্থির অবস্থায় ছিল। সো স্থির অবস্থায় আমার আদি বেগের মান কত? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমার এখান থেকে কি বের করতে হবে? যেহেতু বেগের পরিবর্তন বলা হয়েছে, আমার শেষ বেগ ভি এর মানটা বের করতে বলা হয়েছে। সো আমরা ভি এর মান যদি বের করতে চাই, দেখেন আপনার এখানে ইউ এর মান আছে, এখানে টি এর মান আছে। ভি এর মান বের করার একটা শর্টকাট প্রসেস হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রকে কাজে লাগানো। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রকে কাজে লাগানো, যেখানে ইউ এর মান তো আমার আগের থেকেই 0, টি এর মান কতটুকু দেওয়া আছে? টি এর মান আমার 10 সেকেন্ড দেওয়া আছে, বাট এর মান তো আমার কোনো জায়গায় ভাইয়া দেওয়া নাই। সো আমাকে আগে এর মানটা বের করতে হবে। সো এখানে যেহেতু আমাকে বল বলে দেওয়া আছে, আমরা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তার মানে আমাদের এ চলে আসবে এফ বাই এম। এফ এর মান কত ভাইয়া? এখানে এফ এর মান দেওয়া আছে আমার 10 নিউটন, এফ এর মান দেওয়া আছে 10 নিউটন। বস্তুর ওজন কত দেওয়া আছে? আমার 50 কেজি। সো এখান থেকে আসবে আমাদের 1/5। ঠিক আছে, 1/5কে যদি আমি ভাঙতে চাই, এটাকে যদি আমি ভাইয়া ভাঙতে চাই, তাহলে কিভাবে ভাঙতে পারি দেখেন। এখন 5কে কি 1 দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এখানে আমি 0 দিলাম, এখানে একটা আমি 0 দিলাম, তার মানে এখন আমি 2 করতে পারবো। তার মানে এখান থেকে আসতেছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যারা মোটামুটি আগে বুঝতে পারছেন তারা ভালো, বাট আমি আপনাদের দেখাই দিলাম। আচ্ছা, এইভাবে তার মানে এর মান পেয়ে গেছি ভাইয়া আমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখেন ইউ এর মান 0, এর মান 0.2, টি এর মান কত দেওয়া আছে? আমার 10 দেওয়া আছে। তার মানে এখান থেকে দেখেন
এই পার্টটাকে নিয়ে যখন ক্যালকুলেশন করব দশমিককে আমি এক ঘর সরাই দিচ্ছি ডানে, তার মানে 2/10। ঠিক আছে, এখান থেকে থাকতেছে আমাদের ওকে 2/10, 2 থাকতেছে 0.2। ওকে 0.2 এখান থেকেও হচ্ছে আমাদের 5 2 দিয়ে করা যাচ্ছে 0.2, আর এখানে কত সেকেন্ড, আচ্ছা সরি 5 সেকেন্ড, এই যে এখানে একটু ভুল করে ফেলছি আমি, এটা হয়ে যাচ্ছে আমাদের কত ভাইয়া, টাইম ছিল আমাদের অ্যাকচুয়ালি ভাইয়া 5 সেকেন্ড। তার মানে এখান থেকে আমি বের করতে পারবো আমার ইন্টু 5। ঠিক আছে, তার মানে ইন্টু 5, 5 10 দিয়ে ভাগ করলে আমাদের 2, উপরে 2 নিচে 2, তার মানে আসতেছে আমাদের 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমার বেগের মান চলে আসছে, শেষ বেগের মান চলে আসছে 1 মিটার পার সেকেন্ড বেগ। তারপর হচ্ছে বেগের পরিবর্তন কত হচ্ছে, বেগের পরিবর্তন মানে কি, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ হচ্ছে 1, আদি বেগ হচ্ছে 0, পরিবর্তন আমার 1ই থাকতেছে, তার মানে আমার আসতেছে 1 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? আচ্ছা 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে বলা হয়েছে যে একটি কণার উপর এই এফ ভেক্টর বল, নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং কণাটা আমার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে স্থানান্তরিত হয়েছে। মনে করেন যে এই একটা পয়েন্ট ছিল, ঠিক আছে, এই পয়েন্টের মান কত দেওয়া আছে দেখেন, 3, -4, -2, অর্থাৎ প্রথমটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তার মানে আমি এখান থেকে আমি বলতে পারি 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এই পয়েন্টের 3D স্থানাঙ্ক। ঠিক আছে, ভেক্টর স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, এখান থেকে এইখানে হচ্ছে আমার ওই বস্তুটা ছিল, এখানে আমার অ্যাকচুয়ালি সেই বস্তুটা ছিল। ঠিক আছে, এই বস্তুটা এখন এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টে স্থানান্তরিত হয়েছে। ভাই আমার এই পয়েন্ট থেকে এখন আমার মনে করেন এখন এই পয়েন্ট, অর্থাৎ এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টে বস্তুটা স্থানান্তরিত হয়েছে, এবং স্থানান্তরিত হয়েছে কতটুকু বল প্রয়োগের মাধ্যমে, এই এফ ভেক্টর বল প্রয়োগের মাধ্যমে। ভাইয়া এই এফ ভেক্টর বল প্রয়োগের মাধ্যমে, এফ ভেক্টরের মান দেওয়া আছে -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এখন বলা হয়েছে সম্পাদিত কাজের পরিমাণ কত। এবার আপনার এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাচ্ছে, আমার সরণ ভেক্টরটা হচ্ছে এস ভেক্টর, সরণটা হচ্ছে আমার এস ভেক্টর, যেহেতু পয়েন্টের পার্থক্য দেওয়া আছে, তো সরণ ভেক্টরটা আমি কি পাবো, সরণ ভেক্টরের মান পাবো, এই গোটা পার্টটাকে ধরলাম আমরা r2 ভেক্টর, এই গোটা পার্টকে ধরলাম আমরা r1 ভেক্টর, তার মানে সরণ ভেক্টর আসবে আমাদের অ্যাকচুয়ালি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ঠিক আছে, এবার r2 ভেক্টর কি জিনিস দেখেন, r2 ভেক্টরটা হচ্ছে আমাদের -2 আই ক্যাপ, -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মাইনাস r1 হচ্ছে এখান থেকে 3 আই ক্যাপ, এখান থেকে হচ্ছে আমাদের 3 আই ক্যাপ, এখানে -4 আছে, এখানেও আমার সূত্রের মাইনাস আছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 জে ক্যাপ, এখানে আমার মাইনাস আছে, এখানে সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাস আছে, তার মানে হয়ে যাবে প্লাস 2 কে ক্যাপ। তারপরে এখানে কত থাকতেছে, আই ক্যাপ দুইটাই মাইনাস, তার মানে -5 আই ক্যাপ, জে ক্যাপ দুটাই প্লাস, প্লাস 7 জে ক্যাপ, এখানে প্লাস 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 7 কে ক্যাপ। ঠিক আছে, সো আমার এখানে কি পাইলাম, আমার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যখন যাচ্ছে তার সরণ ভেক্টরের মানটা পাইছি। এবার কৃতকাজের সূত্র কি জানি, কৃতকাজের সূত্র জানি বল ভেক্টর ডট সরণ ভেক্টর। বল ভেক্টরের মান কত, -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ইন্টু, আর সরণ ভেক্টরের মান কতটুকু হচ্ছে, -5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। ঠিক আছে, সো আই ক্যাপের সহগ, আচ্ছা ডট গুণ তো আপনারা সবাই জানেন যে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের দুইটা সহগ গুণ হবে, জে ক্যাপের সহগের সাথে দুইটা জে ক্যাপ সহগ গুণ হবে, কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগ গুণ হচ্ছে। আই ক্যাপের সহগ এখানে -5, এখানে আই ক্যাপের সহগ হচ্ছে -2, মাইনাস মাইনাসে প্লাস, 5 আর 2 গুণ করলে আমার 10, জে ক্যাপের সহগ এখানে 3, জে ক্যাপের সহগ আমার 7, তার মানে 7 3 গুণ করলে আমার 7 7 3 সাথে 21, এখানে থাকতেছে আমার অ্যাকচুয়ালি
21 প্লাস এখানে কে ক্যাপ 3 কে ক্যাপ 7, তার মানে এখানেও থাকতেছে আমার 21। তার মানে দেখেন 1 1 0 2 2 2 এ 4 আর 1 এ 5, 52। কাজ হয়ে যাচ্ছে আমার কত ভাইয়া? 52 জুল। কাজ হয়ে যাচ্ছে সুন্দর মতো আমার 52 জুল। এই দেখেন আমার 52 জুল কাজ হয়ে গেছে। এবার দেখেন বলা হয়েছে যে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। মনে করেন এখানে আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা আমার মনে করেন ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? এই যে আমার 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এর অবশ্যই একটা গতিশক্তি ছিল। ধরলাম এর গতিশক্তি হচ্ছে ইকে 1, এর গতিশক্তি আমার ইকে 1। এবার বলা হয়েছে এই গাড়িটাকে আমি কত বেগে টানলে, অর্থাৎ আমি কত বেগে চালালে এর গতিশক্তি কি হবে? এই তার আদি গতিশক্তির কতটুকু হচ্ছে ভাইয়া? এই যে দ্বিগুণ হচ্ছে। তার আদি শক্তি কত গুণ হচ্ছে ভাইয়া? দ্বিগুণ হচ্ছে। তার মানে কত বেগে চালালে এই বেগের গতিশক্তি হচ্ছে ইকে 2, এই ইকে 2 কি হবে আমাদের? ইকে 1 এর দ্বিগুণ হচ্ছে। ইকে 1 এর আমার দ্বিগুণ হচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে ইকে 2 ইকুয়ালস টু 2 অফ ইকে 1, ঠিক আছে। এন্ড ইকে 2 মানে কি? হাফ এম ভি স্কোয়ার, কারণ এই ভি এর জন্য আমার গতিশক্তি ইকে 2 আসতেছিল। ওকে, এখান থেকে আসবে 2 ইন্টু হাফ এম ইকে 1 এর জন্য আমার থাকতেছে ইউ স্কোয়ার। এখন দেখেন এখানে উভয় পক্ষ থেকে আমি হাফকে সরাই দিলাম, হাফকে সরাই দিলাম, তাহলে এখানে কি থাকতেছে? আবার এম কেও সরাই দিলাম, কারণ গাড়ির ভর তো আমার সেম। এখানে থাকতেছে আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ইউ স্কোয়ার, ঠিক আছে, 2 ইন্টু ইউ স্কোয়ার। এবার এই ভি এর মানটা কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে। সো এখান থেকে ভি আসবে √2 ইন্টু ইউ স্কোয়ার, √2 ইন্টু ইউ কত ছিল ভাইয়া? 10 ছিল, ইউ ছিল আমার 10, তাই না? ইউকে যদি স্কোয়ার করি, 10কে স্কোয়ার করলে আমার 100 আসতেছে। তার মানে দেখেন আমার √200, এরকম না? এখন √200টা আমরা কিভাবে প্লটিং করব? এবার আপনি চিন্তা করেন, আপনার যদি এখানে এইভাবে লিখি √2 ইন্টু √100 লিখতেই পারি। সো দেখেন √10, √100কে যদি আপনি ভাঙান তাহলে আসবে আমার 10, √2কে করলে 1.4। আপনি যদি এটা চাইলে গুণ করতে পারেন, যদি গুণ করেন দেখবেন আপনার কি 10 আসতেছে। আপনি এবার অপশন টেস্ট করেন, গুণের দরকার, অপশন টেস্ট করেন। 40.1 হওয়ার পসিবল? কখনোই পসিবল না। এত বড় মান কখনোই হওয়া পসিবল না। 10 হওয়া পসিবল, 10-এর সাথে তো আবার 1.4 গুণ আসছে, 10 আসতেছে না। 100 হওয়া পসিবল, এত বড় মান। আমার যদি 40.4 না হয় তাহলে 100 হওয়া যাবে না। তার মানে হচ্ছে আমার কত? 14.4 এর কাছাকাছি, 14.1 এর কাছাকাছি, আমার 14.1 এর কাছাকাছি। ঘ হচ্ছে আমার 14.1 এর কাছাকাছি। বুঝতে পারছেন? সো চলেন পরের ম্যাথে চলে যাই। এখানে বলা আছে যে কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে যদি বেশি হয়, তার মানে আমরা জানি আমার মুক্তিবেগের মান কত? আমার মুক্তিবেগের মান হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি আমি এই একটা র্যান্ডম বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশিতে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি কি হবে? উপগ্রহে পরিণত হচ্ছে, মানে পৃথিবীর মতো উপগ্রহে পরিণত হচ্ছে না, উপগ্রহে পরিণত ভাইয়া হচ্ছে না। পরাবৃত্ত পথে ছেড়ে যাবে? ছেড়ে তো যাবেই না অবশ্যই, কারণ আমি মুক্তিবেগের থেকে যেহেতু বেশিতে নিক্ষেপ করছি, তাহলে সে আর পৃথিবীতে ব্যাক করবে না। তার মানে আগের থেকে খটা ক্রস, ঠিক আছে। পৃথিবীতে ফিরে আসবে, আচ্ছা পৃথিবী ছেড়ে, আচ্ছা ছেড়ে যাবে, ও আচ্ছা সরি পৃথিবী ছেড়ে চলে যাবে। ওকে, এটা ঠিক আছে। পৃথিবীতে ফিরে আসবে কখনোই পসিবল না। বৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। ওকে, তার মানে 1, 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রথম কথা মাথায় রাখবেন, আপনি যখন 11.2 কিলোমিটার নিক্ষেপ করবেন, পারফেক্ট 11.2 কিলোমিটার নিক্ষেপ করছেন, তখন সে পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে। অর্থাৎ আপনি পারফেক্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছেন, তখন আমার অধিবৃত্তাকার কক্ষপথ ঘুরে ঘুরে সে পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে। আর যদি আমার 11.2 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করেন, তাহলে সে অধিবৃত্তাকার কক্ষপথে ঘুরে ঘুরে পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে। সো মাথায় রাখবেন, যদি পারফেক্ট 11.2 কিলোমিটার হয় তাহলে পরাবৃত্তাকার কক্ষপথে, আর যদি 11.2 কিলোমিটারের বেশি হয় তাহলে অধিবৃত্তাকার কক্ষপথে সে ছেড়ে যাচ্ছে। এই দুইটা মাথায় রাখছেন?
আচ্ছা, এইবার দেখেন কি বলা হয়েছে, একটি রডের ইয়াং এর গুণাঙ্ক, ঠিক আছে, আমার ইয়াং এর গুণাঙ্ক কত দেওয়া আছে, 2 × 10⁻11 সামথিং দেওয়া আছে। আচ্ছা, তারের উপর আমি কত নিউটন বল প্রয়োগ করছি ভাইয়া, আমি তারের উপর সিম্পল 200 নিউটন বল প্রয়োগ করছি। তার মানে কি কি আছে আমি একটু লিখে ফেলি। আমি ইয়াং এর গুণাঙ্ক পাইছি কত, আমাদের 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমি তারের উপর বল প্রয়োগ করছি, অর্থাৎ এফ এর মান দেওয়া আছে আমার 200 নিউটন, ঠিক আছে। রডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এরিয়া দেওয়া আছে। এরিয়া দেওয়া আছে কতটুকু ভাইয়া, আমাদের 0.1 সেন্টিমিটার স্কোয়ার, 0.1 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এই সেন্টিমিটার স্কোয়ারকে আমাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হচ্ছে। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 0.1 100 × 100, দুইটা 100 কেন দিলাম, আমার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করব। তার মানে দুইটা 100 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। ওকে, তার মানে এখান থেকে থাকতেছে দেখেন 0.1 × 10⁻, কত থাকতেছে, 1 2 3 4, চারটা শূন্য, ইনভার্স 4, ঠিক আছে। তার মানে আমি একটা নিয়ে আসলাম 1 × 10⁻, ইনভার্স 3 আমাদের মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। ওকে, গেল হিসাব। দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হচ্ছে, কতটুকু অর্থাৎ আমার বিকৃত হচ্ছে, বিকৃত হচ্ছে আমার 0.2 মিলিমিটার, বিকৃত হচ্ছে ভাইয়া আমার 0.2 মিলিমিটার। আমি এটাকে মিটারে যদি কনভার্ট করি 0.2 × 10⁻³ মিটার, এখান থেকে আসবে, আমি 2টাকে আমি সরাই যদি নেই, 2 × 10⁻⁴। ওকে, আচ্ছা, এক কমে যাবে, সরি, এখান থেকে এক কমে যায়, 10⁻² আমার মিটার থাকতেছে, ঠিক আছে। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি মনে ভুল করছি এখান থেকে একটু, হ্যাঁ, আমি এক ঘর দশমিকে সরাই দিছি। ওকে, আমার হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে একটুখানি ভুল হয়েছে, মাই মিস্টেক। এখানে থাকতেছে আমার কত, 0.1 × 10⁻⁴, ইনভার্স 4। আমি দশমিক এক ঘরে সরাই দিছি, এক ঘরে সরাই দেওয়া মানে কি, 1/10 × 10⁻⁴। 10টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে 1 × 10⁻⁵ হয়ে যাচ্ছে, এত মিটার স্কোয়ার। হ্যাঁ, এবার ভুলটা ধরতে পারছি, এক্সট্রিমলি সরি। সো এখান থেকে কি থাকতেছে ভাইয়া দেখেন, এখান থেকে থাকতেছে আমি সেম অ্যাজ, আমি দশমিককে এক ঘর পাশে সরাই নিলে 2/10 × 10⁻⁻³ তার মানে 2 × 10⁻⁴ আমাদের মিটার থাকতেছে। ওকে, এবার বলা হয়েছে রডের প্রাথমিক দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এবার দেখেন, আপনার যেহেতু ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে, ইয়াং এর গুণাঙ্কের সাপেক্ষে আপনার সবকিছু ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমার রডের প্রাথমিক দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। কিভাবে, আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে উপরে পীড়ন F/A, নিচে বিকৃতি ΔL/L, ঠিক আছে। সো আমি যদি একটু সাজায় রাখি, গামা = F/A, নিচের এই যে নিচের মধ্যে যে নিচে আছে আরো, মানে এল, বড় হাতের এলটা, সে কি উপরে উঠে যাবে না, এটা আপনারা সবাই জানেন, ΔL/L, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমাকে প্রাথমিক দৈর্ঘ্য এই এল এর মানটা বের করতে বলা হয়েছে। সো এলটা রেখে আমি বাকি সব পার্ট আমি গোটা আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, A × ΔL/F = L, ঠিক আছে। তার মানে এল হচ্ছে, গামার মান কত, গামার মান হচ্ছে আমাদের 2 × 10⁻11, 2 × 10⁻11। এর মান কত পাইছি, এর মান পাইছি আমরা 1 × 10⁻⁵। তারপরে ΔL এর মান পাইছি 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴। আর এফ এর মান কত পাইছি আমরা, 200 পাইছি, এফ এর মান পাইছি আমরা 200, ঠিক আছে। সো এই 200, দুইটা শূন্যকে আমি এটা দিয়ে ক্রস করতে পারি, ঠিক আছে। কিভাবে ক্রস করতে পারি দেখেন, কাটাকাটি চলে যাবে, এখানে একটা শূন্য গেল, এখানে একটা শূন্য গেল, এখান থেকে দুইটা শূন্য চলে গেছে, দুইটা শূন্য চলে গেলে এটা হয়ে 9, ঠিক আছে, 9 হয়ে যাচ্ছে। তার মানে এবার আমার 10⁻, সব কিছু আমি এক পাশে ক্যালকুলেট করব, আর বাকি সবগুলো, যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এই 2 একটা একটা কাটাকাটি, তার মানে শুধু থাকতেছে 2। এখানে আছে 10⁹ × 10⁻⁵ × 10⁻⁴। তার মানে দেখেন এখানে কি আসতেছে আমাদের 2 × 10⁹ 10⁻⁹ এইটা কাটাকাটি, তার মানে থাকতেছে আমাদের 2
মিটার। তার মানে এখানে দেখেন আমার থাকতেছে অ্যাকচুয়ালি ঘ 2 মিটার। ঠিক আছে, সুন্দর মতো ক্যালকুলেশন, ঘ আমার 2 মিটার। আচ্ছা, এখানে বলা হয়েছে, এবার এখানে বলা হচ্ছে যে সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন একটা কণার কি দেওয়া আছে ভাইয়া, সুন্দর মতো আমার পর্যায়কাল দেওয়া আছে, সুন্দর মতো ভাই আমার পর্যায়কাল টি ইকুয়ালস টু 1 মিনিট দেওয়া আছে, টি ইকুয়ালস টু 1 ভাইয়া মিনিট দেওয়া আছে, 1 মিনিট। কৌণিক কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক বলতে আমরা আমাদের ওমেগার মান চাওয়া হয়েছে, এই ওমেগার মান কত রেডিয়ান পার সেকেন্ড হবে সেটা এখন আমাকে বের করতে হবে। আমরা সূত্র জানি কি, যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, 2 ইন্টু পাই। এবার টি টি কত দেওয়া আছে আমার, 1 মিনিট দেওয়া আছে, এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ একক দেওয়া আছে সেকেন্ড। যদি সেকেন্ডে কনভার্ট করি তার মানে 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তার মানে এখানে 2 আর 60 যদি ভাগ করি তাহলে থাকতেছে পাই বাই 30। পাই মানে কি 3.1416, আর এখানে থাকতেছে 30। এবার আমি একটু অ্যাজাম্পশন করব, 3.1416কে আমি মনে মনে 3 ধরে নিব, এবং আমার উত্তর কিন্তু পারফেক্ট আসবে না, এটা কাছাকাছি মান আসবে ভাইয়া, এটার কাছাকাছি মান আসতেছে। সো আপনি দেখেন এই 3 দিয়ে যদি 30কে ভাগ করেন তাহলে কত আসতেছে 1/10। তাহলে 1/10 মানে কি 0.1 এর কাছাকাছি, 0.1 এর কাছাকাছি। দেখেন 0.1 দেওয়া আছে, 0.14 দেওয়া আছে, 0.16 দেওয়া আছে। যেহেতু আমি খুব বড় মান নেই নাই, তার মানে 0.14 আর 0.16 হওয়ার চান্স খুবই কম। যেহেতু আমি খুব বড় মান নেই, তার মানে পারফেক্ট মান হওয়ার চান্স 0.1 বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন কি বলা হয়েছে, নিচের কোনটি আদর্শ গ্যাসের ভাইয়া বৈশিষ্ট্য নয়? গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল থাকবে না, 100% থাকে। ঠিক আছে, থাকে না, সরি, হ্যাঁ, এটা হচ্ছে আমার একমাত্র, এটা হচ্ছে একটা ভালো বৈশিষ্ট্য যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল থাকে না। ওকে, এটা ঠিক আছে। গ্যাস অণুগুলোর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় 100%, কারণ গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতেছে, তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, এটাও আমার ঠিক আছে। গ্যাসের আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় একই থাকে, নির্দিষ্ট তাপমাত্রায় কখনোই ভাইয়া একই থাকবে না, সবসময় একই থাকবে না, এইটা আমার বৈশিষ্ট্যের আন্ডারে পড়ে না। তাও আমি 4 নম্বরটা আপনাকে চেক দেওয়াচ্ছি। গ্যাসের আণবিক গতি ব্রাউনির গতির সাথে সম্পর্কিত, 100% সম্পর্কিত, তাহলে অ্যান্সার হচ্ছে আমার গ, এটা আমার বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে না। বুঝা গেছে? আচ্ছা, এখানে বলা হয়েছে আমার 27 ডিগ্রি তাপমাত্রায়, তার মানে আমার এখানে কি দেওয়া আছে ভাইয়া, টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে, এই টেম্পারেচারকে আমি T1 টেম্পারেচার বলতে পারি, যে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার এই 27 ডিগ্রি সেলসিয়াসকে আমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, তার মানে 273/27। এখানে থাকবে আমার 10 এর শূন্য, হাতে থাকলো 1, 9 আর আগে 10 শূন্য হাতে থাকলো 1, এখানে থাকবে আমার 3, তার মানে এখানে থাকতেছে আমাদের অ্যাকচুয়ালি 300 কেলভিন। এই তাপমাত্রায় এবং 6 × 10⁵ প্যাসকেল চাপে আমার চাপ হচ্ছে ভাইয়া, এখানে ভাইয়া আমার চাপ হচ্ছে, এই চাপের মান কত দেওয়া আছে, 6 × 10⁵ প্যাসকেল। অর্থাৎ আমি এখানে ধরলাম P1 এর মান হচ্ছে আমাদের 6 × 10⁵ প্যাসকেল। এত চাপে কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে আমার 100 সেন্টিমিটার কিউব। আমার ভাইয়া আয়তন দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে কত, 100 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের V1, এই V1 এর মান দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব। এই 100 সেন্টিমিটার কিউবকে আমি হচ্ছে, যেহেতু আমার এখানে কেলভিনে কনভার্ট করছি, এখানে প্যাসকেলে কনভার্ট করছি, তাহলে সেন্টিমিটার কিউবকে আমার মিটার কিউবে নিতে হবে। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব 10⁻⁻6 মিটার কিউব। ঠিক আছে, আমরা জানি 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে 100 সেন্টিমিটার কিউব কি হবে, 100 সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের 100 × 10⁻⁻6 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের V1। তার মানে V1 এর মান কতটুকু আসতেছে, এখানে একটা দুইটা কাটাকাটি করলে 10⁻⁴, তার মানে এখানে আমাদের V1 আসতেছে 1 × 10⁻⁴ মিটার কিউব, 1 × 10⁻⁴ মিটার কিউব, কারণ 1 2 দুইটা শূন্য, এটার সাথে কাটাকাটি 10⁻⁴। ওকে, এখানে বলা হয়েছে এখন যে আমার 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবার আমার তাপমাত্রাটা চেঞ্জ করে দেওয়া আছে। ধরলাম এই তাপমাত্রা হচ্ছে আমার এখন T2, ধরলাম এখন এই তাপমাত্রা হচ্ছে আমার কত, T2
T2 এর মান কত 77°C তাপমাত্রা, তার মানে আবার 273 আর 77। ওকে, তার মানে এখানে হচ্ছে 10-এর 0 হাতে থাকলো 1, 7 সাথে 14 আর 1-এ 15, 5 হাতে থাকলো 1 আর 3, 350 কেলভিন। এখানে থাকতেছে আমাদের 350 কেলভিন। এই 350 কেলভিন তাপমাত্রায় আর 10⁶ প্যাসকেল চাপে, কত 10⁶ প্যাসকেল চাপে, তার মানে আমার চাপও কি হয়ে গেছে ভাইয়া, এখান থেকে পরিবর্তন হয়ে গেছে। আয়তন কত হবে, অর্থাৎ এখান থেকে V2 এর মান কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সো এখন আপনি চিন্তা করেন, আপনার এখানে দুইটা টেম্পারেচারই পরিবর্তিত হয়েছে, দুইটা চাপই পরিবর্তিত হয়েছে, তার মানে যেহেতু দুইটা প্যারামিটার পরিবর্তিত হয়েছে, আয়তন আমার পরিবর্তিত হচ্ছে। তার মানে এখানে কি আমি হচ্ছে কি সূত্রটা ইউজ করতে পারি, অবশ্যই সমন্বয় সূত্রটা ইউজ করব, যেহেতু তিনটা প্যারামিটারে আমার চেঞ্জ হচ্ছে। সো আসবে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ঠিক আছে, এবার আমাকে এই V2 এর মানটা বের করতে হবে, তার মানে P2 আর T2টা চেঞ্জ হয়ে যাচ্ছে, P1 V1 T2, আর এখান থেকে আসতেছে আমাদের T1 P2 ইকুয়ালস টু V2। তার মানে V2 হচ্ছে, আপনি দেখেন P1 এর মান হচ্ছে 6 × 10⁵, 6 × 10⁵। V1 এর মান কতটুকু দেওয়া আছে দেখেন, এখানে হচ্ছে 1 × 10⁴, 1 × 10⁻⁴। তারপরে হচ্ছে T2 টেম্পারেচার কতটুকু দেওয়া আছে 350, ঠিক আছে। আচ্ছা, T1 এর মান কতটুকু দেওয়া আছে আমার 300, P2 এর মান কতটুকু দেওয়া আছে 10⁶। এবার আগে হচ্ছে বেস্ট ওয়ে, আগে কাটাকাটি করে ফেলবো, ঠিক আছে। আমি ভাই কাটাকাটি করে ফেলবো, কিভাবে কাটাকাটি করব আপনি দেখেন, এখানে হচ্ছে আমার 10⁵, 10⁶, তার মানে এখানে আমার একটা 10 থাকবে, এই 0 কাটাকাটি, তার মানে দেখেন এখানে কি থাকতেছে, আমার 6 থাকতেছে ইন্টু 10⁻⁴ থাকতেছে, আর এখানে আমার 35 থাকতেছে, এরপরে থাকতেছে আমাদের 300, শুধু 300 থাকতেছে। আচ্ছা, এখান থেকে দেখেন যে এই দুইটা শূন্য যখন উপরে চলে যাচ্ছে তখন ইনভার্স আকারে চলে যাচ্ছে, এই দুইটা শূন্য যখন উপরে চলে যাচ্ছে তখন বা ইনভার্স আকারে চলে যাচ্ছে, তার মানে থাকতেছে 6/3 ইন্টু 35 10⁻⁶, ঠিক আছে। এবার দেখেন 3 আর 6 যদি আমি কাটাকাটি করি, 3 6 কাটাকাটি করলে 2, তার মানে 35 2, 10-এর 0 হাতে থাকলো 1, 6 আর 7 70, লেখা থাকতেছে আমাদের 70 ইন্টু 10⁻⁶, এত আমাদের মিটার কিউব। এবার উত্তর কি আমার মিটার কিউবে দেওয়া আছে? না, উত্তর আমার কিসে দেওয়া আছে? সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। আমি যদি 10⁻⁶ দেখেন তো, 1 সেন্টিমিটার কিউব 10⁻⁶ মিটার কিউব, তারপর 10⁻⁶ কে যদি আমি রিমুভ করে ফেলি, আমার কি 70 সেন্টিমিটার কিউব থাকে না? 70 সেন্টিমিটার কিউব থাকে না? ক্ষয়ের মান দেখেন আমার কি চলে আসছে 70 সেন্টিমিটার কিউব। আশা করি এবার বুঝতে পারছেন এই ম্যাথটা। এবার দেখেন আমরা কিন্তু আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে যে কোশ্চেনগুলো দেখেন আমাদের বিগত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে 24-25 সেশনে যে পার্টগুলো চলে আসছিল, অলরেডি আমরা ফার্স্ট পেপারে যা যা দরকার বা যা যা চলে আসছিল সব কিন্তু দেখে ফেলছি, ঠিক আছে। তার মানে মোটামুটি এতটুকু আমরা ফার্স্ট পার্টটা আল্লাহর রহমতে ডান করে ফেলছি। এবার যাচ্ছি আমরা সেকেন্ড পার্টে, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে চলেন আমরা আমাদের এই যে তাপগতিবিদ্যা দেখেন কি কোশ্চেন দেওয়া আছে। এখানে দেখেন বলা হয়েছে যে একটি কার্নো ইঞ্জিনে 400 কেলভিন তাপমাত্রার উৎস থেকে আমি 300 ক্যালোরি কত কি করছি ভাইয়া, তাপ গ্রহণ করছি। আচ্ছা, সো এখান থেকে আমার তাপের যে তাপের উৎসের টেম্পারেচার কত ছিল ভাইয়া, আমাদের 400 কেলভিন। এটাকে ধরলাম আমি T1, এবং এই T1 থেকে আমি ভাইয়া কতটুকু তাপ নিছি, 300 ক্যালোরি তাপ নিছি, অর্থাৎ এইটা হচ্ছে ভাইয়া আমার Q1, ঠিক আছে। মনে করেন এইটা হচ্ছে আমার তাপ উৎস, এইটা হচ্ছে আমার ভাইয়া একটা তাপ উৎস, এটা হচ্ছে আমার একটা ভাইয়া তাপ গ্রাহক, ঠিক আছে।
এখান থেকে মনে করেন আপনার এই তাপ উৎসের টেম্পারেচার T1, তাপ গ্রাহকের টেম্পারেচার T2, তাপ উৎসে তাপ দিচ্ছে, তাপ উৎস অ্যাকচুয়ালি কি করে ভাইয়া, তাপ দেয়। এই তাপ কতটুকু দেয়, আপনার Q1 পরিমাণ তাপ দেয়, এবং কাকে তাপ দিবে, আপনার তাপ গ্রাহককে তাপ দিবে, এবং কতটুকু এখানে থাকবে, আমাদের Q2 পরিমাণ থাকবে, কারণ এখানে কিছু পরিমাণ তাপ আমার কাজে রূপান্তরিত হবে, তাই না? সো এখান থেকে আমাদের কতটুকু তাপ গ্রাহকে ক্যালোরি দিচ্ছে ভাইয়া, কত ক্যালোরি দিচ্ছে, 225 ক্যালোরি আমার তাপ দিচ্ছে। ওকে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত সেটার মান জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ T2 এর মান জানতে চাওয়া হয়েছে। সো যেহেতু একটা হিট ইঞ্জিন, এটা হিট ইঞ্জিন, আমার এই হিট ইঞ্জিন থেকে আমরা এটা ইউজ করতে পারি যে T1/Q1 ইকুয়ালস টু T2/Q2, ঠিক আছে? T1/Q1 ইকুয়ালস টু T2/Q2। এই T2 অর্থাৎ তাপ গ্রাহকের মান কতটুকু, এই তাপ গ্রাহকের মানটাই আমাকে কি করতে বলা হয়েছে ভাইয়া, সুন্দর মতো বের করতে বলা হয়েছে। সো তাপ গ্রাহকের টেম্পারেচার হচ্ছে আমাদের T2 তাহলে কি আসবে, T1 ইন্টু Q1 বাই, সরি এখান থেকে আসবে হচ্ছে আমাদের Q2, এখান থেকে আসতেছে আমাদের Q2, এখানে Q1। T1 এর টেম্পারেচার কত ভাইয়া, আমাদের 400 কেলভিন। Q2 এর টেম্পারেচার কত দেখেন, আমাদের দেওয়া আছে 225। Q1 এর টেম্পারেচার কত, ক্যালোরি কতটুকু দেওয়া আছে আমার 300। কাটাকাটি করবেন, দেখবেন আপনার মান চলে আসছে, ঠিক আছে? এবার আমরা পরবর্তী পার্টে চলে যাব। এখানে বলা হয়েছে স্থির তড়িতে একটি পাতলা ফাঁপা পরিবাহী, আমার পরিবাহীটা কি ভাইয়া আছে, ফাঁপা আছে, এখানে কিন্তু আমার প্যাচটা দেওয়া আছে। ফাঁপা পরিবাহীর গোলকের ব্যাসার্ধ আমার এত পজ দেওয়া আছে। ওকে, এতে কিউ চার্জ যদি আদান প্রদান করা হয় তাহলে গোলকের কেন্দ্রে আমার বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। এবার প্রথম কথা হচ্ছে, আমি যে ফাঁপাটা হচ্ছে আপনাকে ডিটারমাইন করছিলাম, ফাঁপা গোলকে যদি কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্রে আমার বৈদ্যুতিক ক্ষেত্র সবসময় কি হবে ভাইয়া, 0 হবে। এটা একটু মাথায় রাখবেন, এটা কোনো ক্যালকুলেশনারি ম্যাথ না, ঠিক আছে? এটা 0 হচ্ছে। ওকে, সো এখানে বলা হচ্ছে কি, তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব। তিনটি সমান মানের ধারক মনে করেন সি পরিমাণ ধারক, এটা কয়টা আছে ভাইয়া, আমার সি পরিমাণ ধারক আছে আমার 3টা। এটা কিসে আছে ভাইয়া, সমান্তরালে যুক্ত আছে। যেহেতু সমান্তরালে যুক্ত আছে তাহলে সি অফ পি এর মান কি আসবে, 3C, 3টা, তার মানে C1 প্লাস C2 প্লাস C3, C প্লাস C প্লাস C ইকুয়ালস টু 3C। ওকে, এই সমান্তরালটা বলা হচ্ছে শ্রেণী সমবায় যদি যুক্ত করা হয় তাহলে তুল্য ধারকত্বের তুলনায় কত হবে, অর্থাৎ বর্তনী তুল্য ধারকত্ব শ্রেণী সমবায় যুক্ত তুল্য ধারকত্বে কত তুলনায় কতটুকু হচ্ছে, তার মানে উপরে থাকবে আমার সমান্তরাল, নিচে থাকবে আমার শ্রেণী সমান্তরাল, ঠিক আছে? উপরে হচ্ছে সমান্তরাল, নিচে হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। ওকে, সো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি, সি অফ এস 1 অফ সি প্লাস 1 অফ সি প্লাস 1 অফ সি, তার মানে 1 অফ সি এস, এখানে যদি আমি সি কমন নেই তাহলে এখানে থাকবে আমার 3, তার মানে সি এস কমন নিলে C/3, ঠিক আছে? C/3। তাহলে এখান থেকে কি হচ্ছে ভাইয়া, আপনি দেখেন এখান থেকে আমরা উপরে থাকতেছে আমাদের CP/CS, সিপি মানে হচ্ছে আমাদের 3C, সিএস হচ্ছে আমাদের C/3, এই সি কাটা, এই 3টা উপরে চলে গেছে, তার মানে আসতেছে আমাদের 9, তার মানে সুন্দর মতো আমাদের চলে আসতেছে কত ভাইয়া, 9, ঠিক আছে? এইটা একটা শর্টকাট আছে ভাইয়া, এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, আপনার যদি কোশ্চেনে থাকে যে আমাদের সমান্তরাল ধারকত্ব তার সাথে তুল্য ধারকত্ব, এটা শর্টকাট হচ্ছে আমাদের, শর্টকাটটা মাথায় রাখবেন, এটা শর্টকাট হচ্ছে আমাদের সিপি ইকুয়ালস টু এন স্কোয়ার সিএস, সিপি ইকুয়ালস টু এন স্কোয়ার সিএস। এখানে এন হচ্ছে আমার সমমানের কয়টা আমার ধারক দেওয়া আছে সেটা, এখানে এন হচ্ছে আমার সমমানের ধারক কয়টা আছে সেটার সংখ্যা, সমমানের ধারক কতগুলো আছে সেটার সংখ্যা, এবং দেখেন উপরে হচ্ছে আমাদের সমান্তরাল যুক্ত ধারক, নিচে হচ্ছে শ্রেণী সমবায়ের ধারক। এই যে অনুপাত করলে ওই যে ওই 3কে বর্গ করলে তো আমার 9ই আসতেছে, তার মানে এখানে হচ্ছে উত্তর হচ্ছে আমার 9 গুণ। ওকে, এবার দেখেন বলা হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়।
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, প্রথম কথা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমার উৎপন্ন হবে অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের মাধ্যমে, আমার পরিবর্তনের মাধ্যমে, এটার পরিবর্তনের মাধ্যমে, এটার এবং এটার দিক হচ্ছে এই দুইটা ক্ষেত্রের পরিবর্তনের কত 90 ডিগ্রি, এই দুইটা ক্ষেত্রের পরিবর্তনের 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, ক্রস। অ্যান্সার সি, অ্যান্সার সি। ওকে, এখানে বলা হচ্ছে আমাদের তরঙ্গমুখ সংক্রান্ত নীতি, এই তরঙ্গমুখের কনসেপ্টটা কে প্রদান করছে ভাইয়া? ইয়ং, ফ্রেনেল, ফ্রনহপার না হাইগেন্স? বিজ্ঞানী হাইগেন্স হচ্ছে আমাদের এই তরঙ্গমুখের কনসেপ্টটা অ্যাকচুয়ালি তিনি প্রদান করছিলেন। আচ্ছা, এরপরে আসি যে এবার এই কোশ্চেনে এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে বলা আছে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটা উজ্জ্বল ডোরার কি দেওয়া আছে ভাইয়া? মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 5.25 × 10⁻⁵ মিটার। ফেয়ার এনাফ। এখানে বলা হয়েছে চির দুটি থেকে পর্দার দূরত্ব, চির থেকে আমার পর্দার ডিস্টেন্স দেওয়া আছে কত? 0.9 মিটার। তার মানে এটা কিসের মান দেওয়া আছে ভাইয়া? ধরে নিলাম এইটা হচ্ছে আমার ডি এর মান দেওয়া আছে, ঠিক আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5.25 × 10⁻⁷ মিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটার কার ল্যামডার মান দেওয়া আছে। এখন চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে সেটা মানে আমার জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখেন পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, সূত্রটা কি? আমরা জানি যে উজ্জ্বল ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্বের সূত্র হচ্ছে দূরত্ব ইকুয়ালস টু d/d ল্যামডা, ঠিক আছে। তার মানে আমার ডি এর মান চাইছে ডি ইকুয়ালস টু ডি বাই দূরত্ব ইন্টু ল্যামডা। ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে 0.9, দূরত্বের মান কত দেওয়া আছে? 5.25 × 10⁻⁵। আমার তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5.25 × 10⁻⁷, ঠিক আছে। তাহলে এই 5.25 কি সুন্দর মতো কাটাকাটি যাবে না ভাইয়া? কাটাকাটি দেন, কাটাকাটি দেন, তাহলে কি থাকতেছে? 0.9, নিচে থাকতেছে 10⁻⁵, এটা থাকতে 10⁻⁷। এই 10⁻⁵ যদি উপরে চলে যায় তাহলে কি থাকবে? 10⁹ × 10⁻⁵ × 10⁵। তার মানে এখানে 5টা, এখানে -7টা, তাহলে থাকতেছে 0.9 × 10⁻², ঠিক আছে। তার মানে আমি 9কে যদি দশমিকটা যদি এক ঘর পরে নিয়ে যাই তাহলে 9/10 × 10⁻², তার মানে হচ্ছে আমাদের 9 × 10⁻³ এত মিটার। কোন জায়গায় মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। তার মানে 10⁻³ কি? আমি যদি কনভার্ট করি ডাইরেক্ট এটা মিলিমিটারে চলে যাবে, তার মানে আমার 9 মিলিমিটার, এটা চলে যাচ্ছে আমার 9 মিলিমিটার। এই দেখেন 9 মিলিমিটার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বোর মডেল অনুসারে n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নিচের কোনটি সঠিক এইটার ক্ষেত্রে? সো আমরা জানি En ইকুয়ালস টু আমাদের z² z², E0, আমাদের E0। এখন আমরা জানি z² ইন্টু প্রথম শক্তি স্তরের শক্তি কত? প্রথম শক্তি স্তরের শক্তি জানি -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন দেখেন প্রথম শক্তি স্তরের শক্তি কনস্ট্যান্ট, এই জেড পারমাণবিক সংখ্যাও কনস্ট্যান্ট, তার মানে শক্তি শুধুমাত্র ডিপেন্ড করতেছে আমার এন এর উপর, অর্থাৎ E⁴n প্রপোর্শনাল 1/n²। এখানে আমার প্রথম শক্তি স্তরের মানও কনস্ট্যান্ট, পারমাণবিক সংখ্যা জেড যেটা সেটাও কনস্ট্যান্ট, শুধু ডিপেন্ড করতেছে আমাদের শক্তি স্তর যতটুকু বাড়তেছে সেটার উপর, বাড়তেছে বা কমতেছে। তার মানে E⁴n 1/n², ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমাকে বলা হয়েছে একটি কমন বেস ট্রান্সমিটারের অ্যামিটার প্রবাহ 1.25 মিলি অ্যাম্পিয়ার, অ্যামিটার প্রবাহ অর্থাৎ আমাদের আই অফ ই অ্যামিটার প্রবাহের মান দেওয়া আছে 1.25 মিলিমিটার, এবং কালেক্টরের প্রবাহ,
কালেক্টরের প্রবাহ কতটুকু দেওয়া আছে, আই অফ সি এর মান দেওয়া আছে। বেস প্রবাহ কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সিম্পল, আমরা জানি আই ই ইকুয়ালস টু আই বি প্লাস আই সি। এখান থেকে বেস প্রবাহ, এই বেস প্রবাহের মান জানতে চাওয়া হয়েছে, তার মানে আমার থাকতেছে আই বি ইকুয়ালস টু আই ই মাইনাস আই সি। আই ই এর মান কত দেওয়া আছে, আই ই এর মান দেওয়া আছে আমার 1.25 ইন্টু 10⁻⁰, যেহেতু মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, মাইনাস এখানে দেওয়া আছে আইসি। আইসি এর মান কত, 8 ইন্টু 10⁻⁴, 8 ইন্টু 10⁻⁴। ওকে, এবার দেখেন আপনাকে বিয়োগ করতে হচ্ছে। বিয়োগে আপনি কি করবেন, আপনি সিম্পল কাজ করতে পারেন। এখানে যেহেতু 10⁻⁴ আছে, এটাকে 10⁻⁴ এ আপনি কনভার্ট করতে পারেন চাইলে, তাই না? চাইলে আপনি সুন্দর মতো এটাকে কনভার্ট করতে পারেন, কনভার্ট করে সুন্দর মতো আপনি এটাকে মানে বসাই দিবেন। আচ্ছা, এটা আপনি আশা করি পারবেন। এখানে এবার কি বলা হয়েছে, একটি পিএন জাংশনের বিভব পার্থক্য 2 ভোল্ট থেকে 2.4 ভোল্টে কনভার্ট করা হয়েছে। তার মানে আমার বিভব পার্থক্য ছিল 2 ভোল্ট, সেখান থেকে কনভার্ট করা হয়েছে আমাদের 2.5 ভোল্ট। এতে তড়িৎ প্রবাহ আমার 500 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তিত হলো। 500 মিলি অ্যাম্পিয়ার কি হয়েছে ভাই, তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়েছে। তার মানে গতীয় রোধ কত সেটা জানতে চাওয়া হয়েছে। সো গতীয় রোধ আর এর সূত্র জানি ডেল ভি বাই ডেল আই। ডেল ভি হচ্ছে ফাইনাল ভোল্টেজ কত, 2.5 ভোল্ট, 2.5 মাইনাস ইনিশিয়াল ভোল্টেজ কত আমার 2। এবার নিচে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত দেওয়া আছে ভাইয়া, 500 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 500 ইন্টু 10⁻⁻3, 500 ইন্টু 10⁻⁻3 মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো না মিলি। আচ্ছা, সো এখান থেকে থাকবে আমাদের 0.5 বাই 5 ইন্টু 500 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে। সো আপনি দেখেন এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, এখান থেকে কাটা চলে যাচ্ছে, তার মানে এখানে থাকবে 5 ইন্টু 10⁻⁻1, নিচে 0.5। এখন এই 10⁻⁻1 যদি উপরে উঠায় দেন, 0.5 বাই 5 ইন্টু 10, এই দশমিককে আপনি এক ঘর সরায় দেন, যদি এক ঘর সরায় দেন তার মানে এখানে আসবে 5/10, 1/5 ইন্টু 10, 10 কাটা, 5 কাটা, থাকতেছে আমার 1, ঠিক আছে, 1 ওহম থাকতেছে আমার সুন্দর মতো এই 1 ওহম। ওকে, এরপর দেখেন জাস্ট থ্যাংক ইউ বলে দেওয়া আছে। তার মানে আজকের ক্লাসে আপনি দেখেন আমাদের এই 24-25 সেশনে, ঠিক আছে, 24-25 সেশনে যা যা আসছিল ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড, আমরা কিন্তু সব কিছু একদম হাতে কলমে দেখছি, সব কিছু ভাই হাতে কলমে দেখছি এবং ট্রাই করছি যে আপনারা যাতে প্যাটার্নটা ধরতে পারেন, কিভাবে শর্ট অ্যাপ্রোচে যাবেন। সিকিউর ক্ষেত্রে যেমন হচ্ছে অবজেক্টিভের ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বলছি আপনাকে পুরোটা ভাগ করা লাগবে না, আপনি হচ্ছে অপশন টেস্ট করে করে সামনে যেতে পারেন, এগুলো কিন্তু সব দেখাই দিছি। সো আশা করি যদি এই প্রসেসে আপনি ম্যাথগুলো করেন, দেখবেন যে আপনি খুব দ্রুত অনেক কিছু পিক আপ করতে পারতেছেন এবং মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার কি হবে, পরীক্ষার আগে অ্যাটলিস্ট ফিজিক্সে আপনি কিছুটা আগায় থাকবেন এবং পরীক্ষা হলে দেখবেন অ্যাডভান্টেজ হচ্ছে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনা করবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।